কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনের গেটটি বিকেল 5টার পরে যে বন্ধ হয়ে যায় এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এটা জানেন কি এরপরেই আরেকটা গেট খোলা হয় যেটা ইস্ট গেট, সেটা বিকেল 6টার সময় খোলা হয় এবং সেখানে একটা সুন্দর লাইট শো দেখানো হয়। ইস্ট গেটের দিকে বিকেল 6টার পরে একটি টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারটি সন্ধ্যে 6টায় খুলে যায় এবং সন্ধ্যে 6টার পর থেকে এখানে টিকিট দেওয়া শুরু হয় ওই লাইট শোটি দেখানোর জন্য। এটি খুব সুন্দর 3D লাইট শো হয় এবং এর টিকিট মূল্য হচ্ছে পার হেড 100 টাকা। সেখান থেকে টিকিট বুক করার পর সেই টিকিট দেখে আপনি ইস্ট গেটের মধ্যে দিয়ে সিকিউরিটি চেকিংয়ের থ্রু দিয়ে আপনি ঢুকতে পারবেন এবং শোটি শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে। শোটি হয় প্রায় 1 ঘন্টা। চলুন নিয়ে যায় সেই গেটটির দিকে এবং এই 3D শোটির একটি পুরো দৃশ্য আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরলাম। বাবা দেখতে পাচ্ছিস? দেখ না আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সিমও থাকছে কলকাতার সিম। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন, সেসব গল্প বলবো এবার। বয়স হলো 300-400 হাজার খানেক দিন, কি বলবে আর কি বলবে না। যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে গেলাম দুজন মিলে দিন। আপনারা এখন যেখানে বসে আছেন এক সময় সেখানে এই ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-এর 2 এলকি রোডের বাড়ি থেকে 1941 সালের 16 জানুয়ারি যাচ্ছে এবং সোজা ঢুকে গেল বাঙালি রাস্তার ভিতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন তুলো দিয়ে ওই মহান বিস্ফোরণ 3-4 কোটি ছদ্মবেশ নিয়ে একেবারে থ্রিলার। তারপরে আক্ষরিক অর্থে তিনি মৃত্যুহীন। এরকম সুপারহিরো কলকাতা আর পাইনি। আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন? বারে তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতেও কি হতো, বাংলা সিনেমার নায়ক হলেন। সে তো ক্লিফ রিচার্ড ছোটবেলায় কলকাতা
কৃষ্ণনগরী। আচ্ছা মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতার নিন্দে করলে খেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগাও, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সেশনের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরে তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার, প্রথম নাটকটাই হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর তিনেক বাদে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে। যে সিনেমায় ভারতীয় গায়ক এসে অত্যাচারী নীলকর সাহেবকে মারছে, তা দেখে দর্শকের মধ্যে থাকা ব্রিটিশ সৈন্যরা স্টেজে উঠে সব লন্ডন করে দিল। তারপরে প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছেন, তাকেও বর্ণনা করা নিয়ে ব্যর্থ না। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে স্যাটায়ার, ব্যাস ট্রাভেলিং পারফরমেন্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো শোনো, যার সেন্স বেশি তার পেছনে সেন্সর লাগবে। এটা ভালো বলেছ। 1870-এ যখন জেমস হিকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দে বন্ধ করে লেখা লিখতেন। আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। সারাদিন প্রতিবাদ, রাগ, অথরিটিকে ব্যঙ্গ, এগুলো পেটে গজগজ করে বলে কলকাতার লোকের লিভার খারাপ। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টিলিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। তা বটে, রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া মানুষ কত কিছুই যাচ্ছে, অথচ এতগুলো বসায় না। এদিকে নাকি গোটা বেজে একটা শুরু নেই। ওই জন্যই যাদের মাথার স্ক্রু নিলে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চলে আসে। ওখান থেকে ভিউটা ইমাজিন করতে পারছো? আরে বাবা, আমি পারবো না। বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে দাঁড়া মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের ভিড় দেখেছি, খুবই দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টস এর এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেসকোর্সের আবার অন্যদিকে ক্লাবে ক্লাবে কোটপ্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। নিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? তুমি চেনো না, ছোঁয়া ছেড়ে তুমি আমারই মতো। কখনো হাওয়া গেলে বাই বাই করে করো, কখনো কাঁটের ব্যথায় করতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকরি বলে দোয়া খায়, কখনো আবার জাপানের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় সবাই সবাই লোক মরেছে, আর অন্য লোকেরা তাদের নিয়ে গিয়ে নিজেরাই অফিস করেছে, আড্ডা মারতে গেছে। ফ্যান দাও, ফ্যান দাও, চিৎকার চাপা দিয়ে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনের গান শুনেছি। তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটো ফটো? দেখো, যা করার অনেকটাই করা হয়নি, কিন্তু পাড়ায় পাড়ায় নম্বরখানা খোলা হয়েছিল, সে তো ঠিক। আর দুর্ভিক্ষটা সরকার, রাজনীতিবিদ, আমলাদেরও তৈরি। স্বয়ং উইনস্টন চার্চিল সে দায় এড়াতে পারেন না অতগুলো লোকের মৃত্যু, যাদের সম্পর্কে তিনি বলেছিলেন এমনি না খেতে পাওয়া বাঙালিরা আরেকটু না খেতে পেলে বিরাট ক্ষতি নেই। সেটাও মনে রেখো। এও মনে রেখো, বিজয় ভট্টাচার্যের অসামান্য নবান্ন নাটক অভিনীত হয়েছিল এই দুর্ভিক্ষ নিয়ে, এই শহরে। তা অবশ্য ঠিক। 1942-এ তৈরি হওয়া আইপিটি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন, যা থেকে কলকাতায় কত মণিমুক্ত
জন্ম হয়েছে তার নিয়মটা। অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। ঝলমলে হিরো উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করব, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ বই বই করে চলেছিল অনেক দূর। তেতাল্লিশের দুর্ভিক্ষে প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি, যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিয়ে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে পড়েছে লাখ লাখ অসহায় মানুষ। কি করবো, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা পৃথিবী থাকতো। তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, ঘুমিয়ে থাকার ইতিহাস। 19 শতকে বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছে, যখন গোলাপ জলে জল শোধ চলছিল, তখন তুমি কেমন ছিলে বাবু? আধা ঘুমন্ত ছিলে। কোথায় গেলি আমারে ফ্রড করে, রাধে কৃষ্ণ কোথায় গেলি? I am sorry, very sorry, I am sorry, very sorry, আমার বললেন পরে হলো কালি আমারে ফ্রড করে। আমার দারুণ মজা লাগছে। যে চকচকে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্রামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমঝদারিও থাকতো না। তাদের টাকায় ঢালা স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে আরো ভর্তি পার্বণ দুর্গা পুজোটাই হতো না। শোভাবাজারের বাবু নবকৃষ্ণদেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছে, রাস্তা তৈরি করে দিয়েছে, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছে। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিয়েছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করল। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। একদম। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করতেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের গুলিয়ে না দিলে ইংরেজরা চট করে একজন নবাবের বিরুদ্ধে ওভাবে যুদ্ধে নামত না। যুদ্ধে নামত কি? প্রপার নামগুলো বলবে, ওরা দখল না নিয়ে ছাড়ার জাত নয়। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাংলার মধ্যে নৌকো ফেরালেন 1690-এর 24শে আগস্ট। ব্যাস, চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসের শুরু। ভুল ভুল ভুল, তোমার
মনসামঙ্গল কাব্যেও আমি আছি। শ্রাবণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। আর 2 নম্বর ভুল হচ্ছে, শার্লক এসেছে চাকাটা খারাপ রাস্তায় পড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিংটন সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়ত? আর বঙ্কিমচন্দ্র, উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকত? সবশেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াতো? কিভাবে জানি বকছো? মনে রেখো, শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক ফুল ছুঁড়েছে। তোমার রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছে বিনয়, বাদল, দীনেশ। তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড় কেচে আসতো প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক কমিয়ে নিয়ে খাদি ধারণ করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। যে মনুমেন্টকে 1828 তৈরি করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2টো যুদ্ধ জয়ের জন্য, কমান্ডার ডেভিড অক্টোবরের স্মরণে 1969 কিনা তার নাম বদলে করে দেওয়া হলো শহীদ মিনার। উৎসর্গ করা হলো ভারতের স্বাধীনতা যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে। তবে অত রাগের কিছু নেই, আমি যেন ভাবছিলাম কি হলে কি হতো। প্র্যাকটিস করো, এটাও ভাবো কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো তাহলে কি কি হতো? আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। আর সিংহ? হ্যাঁ, সিংহও তো ছিল, কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন গৌতম বেচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেই নি। রামমোহন রায় তাদের কাছে পাঠিয়ে লিখিয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন তার। এইগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়েছিল। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসী নন, লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হয়েছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ ও ধর্মজ্ঞানের ছটায় চারপাশে জড়ো করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরকেও কম সইতে হয়নি, তার লেখা সব নাকি আবছা। আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজার উদ্দেশ্য নিয়ে।
কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পঙ্ক্তি। আমি রাজধানীর পর থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুখ উঠল যার জল মোলানে থামার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে বিকজ অফ হিজ প্রফাউন্ডলি সেন্সিটিভ, ফ্রেশ এন্ড বিউটিফুল ভার্স। প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902-এ পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930-এ ফিজিক্সে নোবেল পেলেন সিভি রামন। 1979-তে মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998-তে পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019-এ পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্স। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে জ্বলজ্বল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি প্রথম ইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের পুরোধা, যার নামে বোসলিং করা। এখানেই শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তাই তুমি থামো তো, এত বিজ্ঞানীদের মেলা বসে গেছে যেখানে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হুজুগেরও আঁকড়া। 1857 সাল কলকাতা এলো মরা ভেড়ার হুজুগ। কেউ বললো এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজোর রাতে ফিরে আসে। কেউ বললো না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসবে। সারা শহরে হইচই পড়ে গেল। প্রচুর লোক অপেক্ষা করতে লাগলো তাদের মৃত আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে, দেখে এলাম রানাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জলকে হয়েছে সোটা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979-এর হুজুগটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে, সবাই পারলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন ঘুরত। স্কাইল্যাবের টুকরো অবশ্য কয়েকটা পড়েছিল, কিন্তু কলকাতার ধারে কাছে নয়, অস্ট্রেলিয়া, পার্থ আর অন্য কয়েকটি জায়গা। আমি বলি কি, সব সেরা হুজুগ হলো গণেশের দুধ খাওয়া। 1995 সালে এক দুপুরে হঠাৎ নাকি গণেশ দুধ খেতে লাগে। মন্দিরের গণেশ, ক্যালেন্ডারের গণেশ, ঘুলঘুলির গণেশ, কেউ বাদ নেই। পড়ি পড়ি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগে। এমন মিরাকল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই টিরোজিওর অদৃশ্য খুশি পড়েছিল। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে তর্ক করো, চাকরি করো, যুক্তিবাদী প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা, বলা ভালো শিষ্যরা, ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত,
নিয়ে একটু মুখ টিপে হাসি আছে, কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে ঘিরে সংগ্রাম করে তুলবে না? কেন ওই কথা বলবে না? কলকাতাকে বিশ্ব নাগরিকতার কেন্দ্র নয়? দেখো, সে তো হিন্দু কলেজটাই একটা বিরাট স্টেটমেন্ট। ইংরেজি ভাষা শিখতে হবে, পাশ্চাত্য সংস্কৃতি বুঝতে হবে, তাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে, এরকম একটা ভাবনা নিয়ে যে স্কুল করা দরকার। তা ভারতে অন্য প্রান্তে কেউ তো ভেবে বের করতে পারেনি। সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হারিয়ে পড়ব। এরা বোধ হয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস করে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতা। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। অবনীন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আছেন, ছবিতে কিউবিস্ট ভাব আছে। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। কেন রায় পরিবার? উপেন্দ্র কিশোর রায় জন্য বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যে কাঠামো করে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন ট্রেন্ডিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে সুকুমার রায় খেয়াল রসের পড়তে পড়তে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো বা তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেলাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। ঠিক বলেছ, এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835 মেডিকেল কলেজও তো স্থাপিত হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আবার এই শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলে তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955 পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ আনেন। কিন্তু স্পষ্ট হলিউডের ছবি না দেখলে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন না, অথচ সাহেবরা তাঁর ছবির মধ্যে কাজের একটা খাঁটি ভারতীয়ত্ব। এই বিশেষ এই আবরণ হজম করার ক্ষমতা, এই জিনিস আমার মজ্জায়। ঠিক বলেছ, সত্যজিৎ রায় প্রাচ্য পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন, আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। কিন্তু এটা ভুলো না, ওই বছরেই সত্যজিৎ ঘোড়ার দিকের ছবি ক্যামেরাম্যান সুব্রত মিত্র, তিনি পেলেন ইস্টম্যান কোডাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এই আনসাং হিরোদের নিয়ে তোমার এই হইচইটা একটু বোঝাও তো, এটা আদিক্ষেতা না উদারতা? আমি না ঠিক আন্দাজ করতে পারি না। কারোর নামে প্রশংসা করলে কলকাতায় এরা তক্ষুনি আরেকটা নাম পকেট থেকে ফস করে বের করে বলে, উনি তো দর পেলেন না, কিন্তু মহান ছিলেন। হ্যাঁ, বলবো নাই বা কেন? কলকাতার মানুষ যেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে,
যাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে। কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা করলেন তা নিয়ে বিচার হয় না, কতটা সোনা দিলেন তা নিয়ে ভাবতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাস ততদিন, সত্যজিৎ রায় যতদিন, ঋত্বিক ঘটক ততদিন, সৌম্য মিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, অমর কুমার মজুমদার ততদিন, পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখবো, সুন্দে ব্যানার্জিকে, হেমন্ত মাল্লা সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, কবিতা বন্দ্যোপাধ্যায়কেও পুলিশ চালাবো, সঙ্গে নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও, নিখিল ব্যানার্জির সেতারে মুড থাকবো। এগুলো হুজুম নয়, এক্সট্রা সচেতনতা। আচ্ছা, এটা শুধু শিল্পের বেলায় জেগে ওঠে কেন বলতো? যখন 1947-এ দেশভাগের পর উদ্বাস্তুরা দলে দলে এসে পৌঁছলো এই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তের পরাজিতদের মুখে টেনে নিতে এত অনীহা কেন? তখন তাদের বিক্ষোভ কেন, অবহেলা কেন বলতে পারো? সে হয়তো গোড়ার দিকে ছিল। তারপর যতই কোটি বাঙাল লড়াই ফুটবলের মাঠে থাকুক আর রান্নার পাকে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামের পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি বেঁচে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছে। কলকাতা তো কাউকে ফেরায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজিদ আলী শাহ, বলদেন নবাব। বিনা যুদ্ধে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠালো কলকাতায়। তিনি ঘাঁটি কাটলেন মিডিয়া বুঝে, চালে চলনে, পোশাকে আশাকে আর অবশ্যই খাবারে মিডিয়া বুঝে হয়ে উঠল ছোটা লখনৌ। এখানকার গান বাজনা নাচ তো প্রভাবিত হলোই। এই এলাকালা কোথায় চলে যায় যখন 1946-এর দাঙ্গার কথা মনে পড়ে যায়? সেই হিন্দু মুসলিম দাঙ্গা প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল। নিশ্চয়ই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে মনে পড়ে বহু হিন্দু পরিবার মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন, বহু মুসলিম পরিবার হিন্দুদের বাঁচিয়েছিলেন। কলকাতা সেই সিভিলিটা নিয়ে এগিয়ে চলেছে। সব দাঙ্গার কথা ছাড়ো, এই দেশে যখন রবিশঙ্কর আর আল্লাহ রাখা মিলে অবিশ্বাস্য সুরের চলচ্চিত্র তৈরি করেন, বা মহিষাসুর মর্দিনীতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সঙ্গে বেজে ওঠে মুসলিম শিল্পীদের অলৌকিক বাজনা, তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? জানো, আমার না মনে পড়ে গেল ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই। সবাই অস্থির, অধৈর্য। হঠাৎ সবাই শুনতে পেল হিয়ার আই অ্যাম। চমকে তাকিয়ে দেখলো মঞ্চে দিদি। দিদি বললে, ঠিক সময় তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখলো ঘড়ির কাঁটা বিছিয়ে নিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে।
ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।